পদ্মার বিশাল জলরাশির মাঝে, যেখানে প্রতিটি ঢেউ বহন করে হাজারো স্মৃতি আর জীবনের গল্প, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অপরূপ জনপদ, চরমোহন। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পদ্মার কুলঘেঁষা এই চর শুধু একটি ভূখণ্ড নয়, এটি মানুষের সংগ্রাম, পরিবর্তন এবং নতুন স্বপ্ন বোনার এক জীবন্ত ইতিহাস। একটা সময় ছিল যখন এই জনপদের মানুষের ঘর ছিল কেবলমাত্র নৌকা, দিন রাত কাটাতো পদ্মার বুকে, আর জলের প্রতিটি টানে খুঁজে নিত জীবিকার নিশ্চয়তা। নদীর সঙ্গে ছিল তাদের এক অদ্ভুত আত্মিক সম্পর্ক, কখনো বন্ধু, কখনো প্রতিকূলতার কঠিন পরীক্ষা। সময় স্রোতে বদলে গেছে সেই জীবন। ভাসমান ঠিকানা ছেড়ে আজ তারা গড়ে তুলেছে স্থায়ী বসতি। পদ্মার চর জুড়ে গড়ে উঠেছে প্রায় 5 শতাধিক ঘর, সুন্দর চৌচালা বাড়ি, পরিপাটি উঠান, চারপাশের সবুজ আর গোয়ালঘরের পালিত বিভিন্ন জাতের গরু, সব মিলিয়ে যেন ফুটে উঠেছে বাংলার চিরায়ত গ্রামের এক নির্মল রূপ। স্কুলের শিক্ষার্থীরা বাঁশের সেকুই করে বাড়ি যাচ্ছে। নদীর ওপারের জনপদে প্রায় 5 শতাধিক পরিবারের বসতি, কিন্তু তাদের যাতায়াতের জন্য নেই আধুনিক কোনো যাতায়াতের ব্যবস্থা। এখনও তারা বাঁশের সেকু দিয়ে নদী পারাপার হয়। এই জনপদে প্রকৃতি ও মানুষের জীবন যেন এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ। নদীর বুকে জন্ম নেওয়া এই জনপদের প্রতিটি মানুষ বহন করে সংগ্রামের এক অধ্যায়। তাদের হাসি, কান্না, পরিশ্রম, ভালোবাসা আর স্বপ্নের গল্প নিয়েই আজকের এই প্রামাণ্যচিত্র। পদ্মার শাখা নদী থেকে উঠে আসা হিমেল হাওয়ায় দোল খাচ্ছে আউডিঘরের উপরে ছোট্ট ছাউনিটি। নদী তীরবর্তী চরাঞ্চলের জীবন সত্যি মনোমুগ্ধকর। কাকা, এই যে দাঁড়ায় রয়েছেন, এটা কি ধরনের ধান লাগাইছে? আমন নাকি? জি, এটা কি ধান নাকি ঘাস? এমনি না না, ইরি ধান। ইরি ধান? জি। ইরি ধানের ফলন কেমন হয় আপনাদের এই সাইডে? ইরি ধান ফলন হয় 12 পারি করে। হ্যাঁ, এক করা জমিনে 12 পারি। আচ্ছা। পদ্মা নদী তীরবর্তী এই জনপদের মানুষদের আয় উপার্জনের প্রধান পেশা হচ্ছে মৎস্য শিকার। পদ্মার কুলঘেঁষা এই চরমোহন ভ্রমণে আমার সাথে ছিল আমার বন্ধু মারুফ ও সদা হাস্যোজ্জ্বল এক ছোট ভাই হৃদয়। এটি হলো এই জনপদের মানুষদের গ্রামীণ মেঠোপথ। পদ্মার কুলঘেঁষা এই মেঠোপথ দিয়েই প্রতিদিন কয়েকশো মানুষ যাতায়াত করে তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য। আকাশ অনেকটাই কালো মেঘে ছেয়ে যাচ্ছে। এখন চলছে গধূলি বেলা। পদ্মা তীরবর্তী শরীয়তপুরের চরমোহন যাওয়ার জন্য আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে বাংলাবাজার থেকে বাঁশের সেকু পেরিয়ে নদীর ওপারে, অর্থাৎ চরমোহন। নদী তীরবর্তী এই চরের মানুষগুলোর যাতায়াতের একমাত্র মাধ্যম এই বাঁশের সেকু। এটি দিয়েই তারা চলাচল করে নিত্য প্রয়োজনীয় কাজে। শিশুরা স্কুল শেষে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এই চরে যাওয়ার জন্য নেই কোনো আধুনিক যাতায়াত ব্যবস্থার কোনো মাধ্যম, আর তার জন্যই পায়ে হেঁটে যেতে হয় নদীর ওপারে চরমোহন। এই জনপদের মানুষদের আয় উপার্জনের একমাত্র উৎস এই পদ্মা নদী। এই নদীকে ঘিরেই তাদের বেঁচে থাকা এবং সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়া। শত প্রতিকূলতার পরেও তারা হার মানে না জীবনের কাছে। ভাই, নতুন একটা নৌকা কত বছর পর্যন্ত মোটামুটি চলে? 8 থেকে 10 বছর। 8-10 বছর। তার মানে এই নৌকার বয়স 8-10 বছরের বেশি হয়েছে।
হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আপনাদের যে ছোট নৌকার এটাতে কি ধরনের মাছ? আমরা এগুলো দিয়ে ধরি রিঠা মাছ, তারপর বাগারি মাছ, নদীর শিলং মাছ। আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে নদীটা, এই নদীটার কি কোনো নাম আছে? এটা কি নাম? এটা পদ্মারিয়া। পদ্মার একটা শাখা। কেউ বা নদীতে মাছ ধরায় ব্যস্ত, আবার কেউ বা নিজের নৌকা ঠিক করে নিচ্ছেন। যে পদ্মা একদিকে ভাঙে আবার অন্যদিকে গড়ে দেয় নতুন সম্ভাবনার গল্প, সেই পদ্মার সাথেই যুগ যুগ ধরে বসবাস করে আসছে এই চরমোহনের মানুষরা। একসময় তাদের জীবন ছিল সম্পূর্ণ নদীকেন্দ্রিক। এটা আলকাতা আর কি, এটা ঘন ঘন এটা হইলে আপনার আলকাতা আর হইলে সিমেন্ট চটমটি। ওই যে গর্তগুলো আছে ওগুলা ই করার জন্য, বন্ধ করার জন্য, পানি যেন না ওঠে। একটা সময় এই জনপদের মানুষদের কাছে নৌকাই ছিল তাদের ঠিকানা, আর পদ্মার গভীর বুকে মাছ শিকার করেই চলতো তাদের জীবনের চাকা। কালের পরিক্রমায় বদলে গেছে সেই দৃশ্য। নদীর ভাসমান জীবন পেরিয়ে আজ অনেকেই গড়ে তুলেছে নিজের স্বপ্নের ঠিকানা। বিস্তীর্ণ এই চর এখন মানুষের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সময়। বাড়ির কাজ শেষ করে নদীতে গোসলে যাচ্ছে এই জনপদের দুজন কর্মজীবী মানুষ। এখন চলছে জ্যৈষ্ঠ মাসের একদম শেষের দিকে, আর কয়েকদিন পরেই বর্ষা শুরু হয়ে যাবে পুরো দমে। তখন এই নদী ফুলে ফেঁপে উঠবে চারদিকে অথই জলরাশিতে, কোনায় কোনায় পানিতে পরিপূর্ণ হয়ে থাকবে। নিজের নৌকায় কাজ করার জন্য যন্ত্রাংশ নিয়ে যাচ্ছে সাকিব ভাই। চরমোহনের প্রায় 5 শতাধিক বসত বাড়ি রয়েছে, আর এই জনপদের মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই বাঁশের শেকড়। এটি ধরেই তারা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজের জন্য নদীর এপার থেকে ওপারে যাতায়াত করে থাকে। শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও যাতায়াত করে এই একমাত্র মাধ্যম বাঁশের সেকুই করে। নৌকা দিকে এটি হচ্ছে চরমোহনের প্রবেশের একমাত্র গ্রামীণ মেঠোপথ। বাঁশের সেকু পেরিয়ে যতটা এগিয়ে যাচ্ছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি এই জনপদের প্রকৃতি দেখে। এই যেন সবুজে বিস্তীর্ণ এক আবাদি ফসলের মাঠ, চারদিকে সবুজ আর সবুজ। আসসালামু আলাইকুম। এটা কি কাকা নেপিয়ার ঘাস না? এটা গরু কয়টা আপনার? 6টা আছে। 6টা কি গাভী? গাভী না, গাভী 3টা বাছুর। ওই 3টে দুধ কেমন দেন অনেক দিনে? দুধ ভালোই হয় লাগলো, ভোগের সময় 8টা। এখন দুধ লিটার কত করে বা কেজি কত করে? মানে ওইটা দিন 70-80 গেছে, আধা দিন 50 50 করে চলতে থাকে। সব তো দেখা যায় অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান এগুলা। চরমোহনের প্রায় প্রত্যেকটি বাড়ির সামনেই দেখা মিলবে এক একটি গোয়াল ঘর। গ্রামীণ মেঠোপথ ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি চরমোহনের আরও ভেতরে প্রবেশ করার জন্য। রাস্তার দুপাশে সবুজে বিস্তীর্ণ আবাদি ফসলের মাঠ, কতই না সুন্দর লাগছে এখানকার প্রকৃতি। এই চরমোহনের মানুষরা অনেকটা শৌখিন প্রিয়। প্রায় বেশিরভাগ বাড়িঘরগুলো চৌচালা, এক কথায় অসাধারণ লাগছে। এটি হচ্ছে চরমোহনের পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদীর একটি শাখা নদী।
এই চরমোহনের মানুষদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য তারা এই নদীর পানি ব্যবহার করে। নিজেদের রান্নাবান্না থেকে শুরু করে নিজেদের গা গোসল সব কিছুই চলে এই নদীর পানি দিয়েই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এটা কি গরুর জন্য ঘাস কাটে নিয়ে আসলেন ওই পার থেকে? এই জনপদের মানুষরা মৎস্য শিকারের পাশাপাশি তারা কৃষি কাজেও ব্যস্ত থাকেন সব সময়। আপনাদের এই এলাকাতে মানে কোন ফসলটা সবচেয়ে বেশি আবাদ হয়? মরিচ, সরষা, আর পাটটা মনে হয় পাট হয়, সিজনাল পাটও বেশি। সিজনাল পাটটা হয়। ভুট্টা চাষ হয় আপনাদের না এখানে? না হয় কম। এই যে এটা একটা তো মনে হয় পদ্মা নদীর শাখা, এটাতে কি ধরনের মাছ পাওয়া যায় আপনাদের? এই এইটা কি মাছ আইবে? এটা ভিতরে এই ঘুরা ঘাড়া ছোট মাছগুলো, তাই না? কি মাছ আইবে? রূপবৈচিত্র্যময় এমন প্রকৃতি দেখে মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের কথা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সত্যি কবির চরণের সাথে মিলে গেছে এখানকার প্রকৃতি। চরমোহন যেন পাখিদের রাজ্য। এখানে প্রায় সব ধরনের পাখির দেখা মিলে। নদীর এপার থেকে গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে রফিক কাকা এগিয়ে যাচ্ছে খেয়ানৌকায় করে নদীর ওপারে, অর্থাৎ তার নিজের বসত বাড়ির দিকে। মাছ ধরা ছোট ছোট নৌকাগুলো ছুটে চলছে পদ্মার মেন শাখার দিকে যাওয়ার জন্য। কাকা, এটা কি এই যে আপনাদের এখানে এই চাউলের নাম জানি কি বলে? এটা হ্যাঁ, লাল চাউল। এই যে লাল চাল হাইটা ধানের। হাইট্টা ধানের, এটা তো মোটামুটি ফলন ভালোই হয় মনে হয়। তোমার খুচরা নাই দি? না, আমাদের এখানে হচ্ছে গাঞ্জিয়া ধান। মার্শাল্লাহ, চাউল একটু মোটা। চাল মোটা আর এক বান বাজান দিয়েছে, এক প্লেট দিছি না। আচ্ছা, হাঁস তো অনেকগুলা, ওটা বাচ্চা ফুটাই বেরিয়েছে আর ওই পাশে হ্যাঁ ওইগুলা। গাং বগুলো আচ্ছা, খোলা এবার নিব দিবাই না আমাগো। ও আচ্ছা। কাকা বাড়িতে নাই? নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের জীবন সত্যিকার অর্থেই সাদামাটা, কিন্তু চরমোহনে তার কিছুটা ব্যতিক্রম। এখানকার মানুষ অনেকটা শৌখিন প্রিয়। ঘরের পাশেই গবাদি পশু রাখা গোয়াল ঘরে আমরা এখন প্রবেশ করার চেষ্টা করব, অর্থাৎ আপনাদের দেখানোর চেষ্টা করব এই চরের একটি বসত ঘরের ভেতরের অবস্থান। মোটামুটি মাশাআল্লাহ, নিত্য প্রয়োজন যা কিছু প্রয়োজন প্রায় সব কিছুই রেখে দেওয়া হয়েছে এই ঘরের ভেতর। সমতল ভূমি থেকে প্রায় কয়েক ফিট উঁচুতে এখানকার বাড়িঘরগুলো নির্মাণ করা হয়। কাকা মৎস্য শিকারে ব্যস্ত থাকেন। কাকা এমনি কি করেন? গিরছি মানে আবাদ মৌসুম এগুলা। নদীতে মাছ কেমন পাওয়া যায়, মানে কি ধরনের মাছ পাওয়া যায় আপনাদের এই নদীতে? ইয়া ধরো বাইলা মাছ, পুঁটি মাছ, শিং মাছ, লাটি মাছ, বাজাও করতে মাছ আছে। অনেক ধরনের মাছ পাওয়া যায়। তবে পদ্মাতে বেশিরভাগ ইলিশটাই সবচেয়ে হ্যাঁ, বেশি। ইলিশ মাছ, মাঝে মধ্যে পাঙ্গাস মাছ। পাঙ্গাসটা অনেক বড়, হুম। পাঙ্গাস মাছ পাওয়া যায়। তবে আমাকে আরেক বাড়ি আছে এই রামত, এই কাটতে করে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এখন আবার বাজার ইয়া করি জায়গা জমি নিচ্ছে আমাকে এই ছোট এটা কি আপনাদের নিজস্ব জায়গা না? না আদি বা বর্গা নেওয়া? হ্যাঁ এইটা খাল না। ও আচ্ছা আচ্ছা। বাড়ি আমরা নাম গাঙ্গ আছে, আর ওই জায়গা আছে গাঙ্গের বগল বলে আচ্ছা, ফেলে আমরা আবার এখন এখানে কি হাঁস এগুলো আটকায় রাখছেন? আবার কি এগুলো আটকায় রাখছেন কি এখন? এটা কি ওইটা। চলে যায়? এটা এই যে চিলার ও আচ্ছা লড়ে আচ্ছা। চলে না, এটা হেলকে ফেললে এটিকে বলা হয় মাছ ধরে রাখার একটি খাঁচা, যেটি একটি ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে। ভিতরে ভোরদান লাগিয়েছিলাম, বুঝলেন? আচ্ছা। ভোরদান লাগে এই ইরিদান 3 মাস ইরিদান করছিলাম, 3 মাস, বুঝলেন? 3 মাস ইরিদান 12 ভরি 14 ভরি করে দান করছি করা। আলহামদুলিল্লাহ, ভালো ফলন হয়েছে। আর এই যে যেটা বড়দানটা 7 ভরির মতো হয়েছে, 1 মণ 7 ভরি। বড়দান একটু কম হয়, ইরিদানটা বেশি হয়।
তো এই লোদের ভিতরে ইরিটান হইব এটা আমরা স্বপ্ন ধারণা করতে নেই, এরপরও ধান হয়েছে, প্রচুর ধান হয়েছে, অনেক ধান হয়েছে আল্লাহ দিলে, লক্ষ লক্ষ ধান হয়েছে, 70 বেলায় লক্ষ লক্ষ। আপনাদের এই সাইডের বেশিরভাগ হয়তো বা কৃষিকাজ আর হচ্ছে মৎস্য শিকার, মানে মৎস্য শিকার আমাদের দেশে কম কম, এই সাইডে কম। কম, এই সাইডে কম। আচ্ছা, আমাদের কৃষি সাইডটা বেশি করে। আমাদের বাড়িটা হলো এই যে গাছটা আছে না, হ্যাঁ, এই বড় হ্যাঁ, গাছটা, হ্যাঁ, হ্যাঁ। এই গাছটা তলে আমি এই জায়গা তুমি ছুঁই না, বুঝলেন। আমি বেশিরভাগই ওর বাড়ির সামনে যা কতটুকু জায়গা আছে তরি তরকারি খেতে করি, আমার নিজের নিত্য প্রয়োজনে যতটুকু তরি তরকারি লাগে ওইটুকু ই করে। তরকারি করতে করি। আর একখান গাই ফেলি, একখান বাছুর পালছি, বাছুর 1 লাখ। এই যে বাংলা বাজার থেকে এই পাশে আসার পরে দেখলাম, যতটা আসলাম প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে ওই যে অস্ট্রেলিয়ান বা ফিজিয়ান গরু, গরুগুলি প্রত্যেকটা বাড়িতে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা প্রায় অন্ত গরু কমে গেছে, অন্ত বিশালিছে বই আয় না হলেও 4-5টা মানে প্রত্যেক পরিবারে 5-6টা করে আপনার গাই দেখলাম। এরপর আবার এর ভিতরে বিদেশও আছে, প্রবাসী প্রবাসী হ্যাঁ প্রবাসী প্রবাসী আছে, বাইরে আছে। এগুলো এই মানুষ ওই যে দোতলা বা চৌতলা ঘরগুলো বেশি দেখলাম আপনাদের এই সাইডে। ভালো আছে। এখন তো আমি নদী সৃষ্টি দাঁড়ায় এখন তো আর আগের মতো ভাঙন নাই আপনাদের। এই যে এগুলি হালাইছে এই যে এই দেওয়াতে এই দেওয়াতে আর ভাঙে না, এখন আর ভাঙনের এটা নাই। এই দেওয়াতে এই কাঁচার ভরিয়া দিছে, এই বাংলা তো নাইছে, দিছে পরে এই টাইমে গেছে, ভাঙে না। নতুন বানাইলেন নাকি কাজ করাইলেন? না, নতুনই। নতুনই। আচ্ছা, এটা কি কাঠের মূলত? এটা হলো লোহা কাঠ। লোহা কাঠ। লোহা কাঠ, বার্মাইয়া। আচ্ছা এটা অনেক পুরান, বুঝলেন। আচ্ছা, লোহা কাঠটা আপনাদের এখানে সেফটি কত করে, মানে কত টাকা সেফটি হিসেবে বিক্রি হয় না আপনাদের এখানে? বা কেবি কত করে? 2400 টাকা কেবি। এটা তো মাছ ধরা নৌকা। হ্যাঁ। আপনাদের এই পদ্মার ইয়েতে কী ধরনের মাছ সবচেয়ে বেশি পাওয়া যায়? পদ্মা নদীতে সবচেয়ে বেশি পাওয়া যায় ইলিশ মাছ। না, ইলিশের পরে যে এই নৌকাগুলাতে কী ধরনের মাছ ধরেন আপনারা? আমরা এই দিয়া ধরি বাইলা মাছ, চিংড়ি মাছ, এই ধরনের মাছটা বেশি ধরি ছোট নৌকা দিয়ে। ঠিক আছে, কাজ করেন। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পদ্মার কুলঘেঁষা এই চর যেন প্রকৃতির আপন হাতে আঁকা এক জীবন্ত চিত্রপট। নদীর স্রোত, বিস্তীর্ণ চরভূমি, সবুজের সমারোহ আর মানুষের সহজ সরল জীবনযাত্রা সব মিলিয়ে চর মোহনের রূপ এক অনন্য বৈচিত্র্যে ভরপুর। একসময় এই জনপদের মানুষের জীবন ছিল পদ্মার ঢেউয়ের সঙ্গে বাঁধা। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো বিভাগে, নতুন কোনো স্থানে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।